এখন শুনবেন আজকের গল্প। তার কবল থেকে মেয়েকে নিয়ে আমি পালিয়ে এসেছি তার উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। কিরকম নাম? লোকে বলে রাত্রে এ পাহাড়ে বসে ভৌতিক সভা। মেয়েটা কোন মেয়েটা? ও বাবার সঙ্গে যে এসে, সে কি রে? ও যে পরীর মতন সুন্দরী। অমন সুন্দরী তো আমি কখনো দেখিনি। কিন্তু তুমি ওর চোখ দেখেছ? চোখ? হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। বাবা 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 শিগগির ওঠো, বাবা শিগগির ওঠো, তোমার বন্দুক নাও। কি হয়েছে? আবার নেকড়ে এসেছে? বটে বটে, বন্দুকটা কোথায়? আমার বন্দুকটা। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের দুটি গল্প, প্রেতাত্মার প্রতিশোধ এবং রুদ্রনারায়ণের বাগান বাড়ি। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকো। কেবল নৌকো নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো আর ছায়া, চাঁদ আর তারা। চারদিকে অরণ্যের মাঝে নদীতে নৌকো চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। মাঝে মাঝে তারা শখ করে এমনই নৌকো নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা ক্রমে হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই। নৌকো চালনা ছেড়ে দুজনেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীল আকাশ জোড়া তারকা সভার চাঁদের দিকে। প্রফুল্ল বলল, প্রমোদ, একটা গান শোনাও দেখি। প্রমোদ জবাব দিল না। প্রফুল্ল আবার বলল, আজকে বেশ ভালো লাগছে জানো, তুমি একটি গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো, বুঝলে? গান গাইতে ভালো লাগছে না। কেন? মনে হচ্ছে কি যেন এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। সকৌতুকে হেসে উঠল প্রফুল্ল। প্রমোদ বলল, হাসলে যে? এমন সুন্দর রাত, এমন চাঁদের জ্যোৎস্না, এমন নদীর গান, এর ভিতরে তুমি অমঙ্গলকে সন্ধান করছো? আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলই করছে আমাকে সন্ধান। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি বড় লোকের সিংহদ্বার। ভাই প্রমোদ, তোমার মুখে প্রায়ই এমন কথা সব শুনতে পাই, এর কারণ কি বলো তো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। এই, তুমি কি পাগল? যদি তুমি আমার জীবনের কথা জানতে, তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এই কথা তোমার মুখে সাজে না প্রমোদ। কেন? নিজের জীবনকে তুমি তো নিজেই রহস্যের ঘেরাটোপে ঢেকে রেখেছ। কতবার তোমার জীবনের কথা জানতে চেয়েছি, কিন্তু তুমি কি কোনোদিনই আমার প্রার্থনা পূর্ণ করেছ? প্রমোদ উঠে বসল ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে বলল, কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা কি তুমি জানো? কেমন করে জানবো বলো, আমি তো আর গণৎকার নই। আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব। শুনলে তুমি বিশ্বাস করবে না। তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই, তাই তোমার কথায় আমি অবিশ্বাস করব এটা হতে পারে না। কেবল অলৌকিক নয়, আমার জীবনের কথা হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো সহ্য করতে পারবে না। প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বলল, বন্ধু, জীবন বড় একঘেয়ে,
কিন্তু তোমার কথায় মনে হচ্ছে অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। রোমাঞ্চিত হতে আমি ভালোবাসি। পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাওয়া যায় তাহলে মন্দ লাগবে বলে মনে হচ্ছে না। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। হঠাৎ জাগ্রত হলো কোথায় রক্তলোভী বাঘের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বলল, শুনলে? কি? কোথায় বাঘ ডাকছে? ডাকুকে, তাতে আমাদের কি? না, কিছু না। বিশ্বাস করো আর না করো, শোনো, আমার কথা শোনো। আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতাম তখনকার কথাই আমি ভালো করে বলবো। কিন্তু আমাদের আদি বাস ছিল বাংলাদেশে, 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজেদের দেশ ছাড়তে হয়েছিল, আগে সেই কথাই বলি। ভাই বোনে আমরা ছিলাম 3টি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। তারই সুদে স্বাধীনভাবে চলতো আমাদের সংসার। মায়াকে প্রসব করার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্য তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্য যৎ সামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলেই রেগে আগুন হয়ে উঠতেন এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিত বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক, বাবা হঠাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এসব ব্যাপারে বাংলার পল্লী সমাজে কি রকম বিশ্রী আন্দোলন জাগে সেটা বোধহয় তোমাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন ক্ষেপে। চারিদিকে রক্তচক্ষু, চারিদিকে গালাগালি। সেখানে কোনো একদিন জমিদার বাড়িতে বাবার নাটকের অভিনয় হবে, সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদার বাবু সেদিনের সন্ধ্যাতেই পাঠিয়ে দিলেন এক যষ্টিধারী দারোয়ান। বাবা বাইরের ঘরে বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভেতর ঢুকে জানালে তার উপর হুকুম হয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাবার জন্য। বাবা অল্প কথার মানুষ ছিলেন, সংক্ষেপেই বললেন, একবার সেই চেষ্টা করেই দেখো না। দারোয়ান কিন্তু চেষ্টা করতে ভয় পেলে না। হাত বাড়ালে বাবার কর্ণধারণ করবার জন্য, কিন্তু বাবা হাত বাড়ালেন তারও চেয়ে তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য ব্যয়ে দারোয়ান হলো একেবারে কুপকাত। মুহূর্তে তার আত্মা হলো দেহহীন। এমন অঘটন যে ঘটবে বাবা কল্পনাও করতে পারেননি। দারোয়ানকে হত্যা করবার ইচ্ছে মোটেই তাঁর ছিল না, কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই রাত্রের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশ ত্যাগ করলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভিতরে গিয়ে বাসা বাঁধলেন তা রোমাঞ্চকর হলেও এখানে সেসব সবিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচিত করেছিলেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনেও পড়ে না। খানচারে কুটির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পাও বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি, এবং বাসার পিছনে খানিকটা ঘেরা জমির ভিতরে ছিল শাক সবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবাও প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন বনে বনে শিকারের সন্ধানে। প্রায়ই পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছো, জঙ্গলের ভিতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভিতরে। বনের মধ্যে ছিল এক নদী। নদীটির জন্ম তার উত্তর দিককার বিশাল পর্বতপুরীর মধ্যে। সেখানে পাহাড়ের পর পাহাড়ের প্রস্তর স্তূপ ক্রমেই উঁচু হয়ে উপর পানে উঠে গিয়ে নীলাকাশের অনেকখানি ঢেকে ফেলেছে একেবারে। শিখরের পর শিখর, শিখরের পর শিখর যেন অজানা, রহস্যময়। ও বিভীষণ দেবতাদের পুজোর জন্য যেসব মন্দির গড়া হয়েছে ওগুলো হচ্ছে তাদেরই চূড়ো।
ওই অঞ্চলের কোনো লোকই একলা ওই পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না। দিনের বেলাতেও সন্ধ্যা নামলে তলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসতো। তাদের বিশ্বাস সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তুও নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটি পাহাড় নাকি এমনি ভয়ানক যে লোকে তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে এইসব জনরব অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাঁকেও করতে হয়েছিল মত পরিবর্তন। নদীর পূর্ব পারে আমাদের কুটির, এদিকেও জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্য মানুষের চলাচলও আছে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে যে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষেও সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শও পায়নি কখনো। ওই বনের মধ্যে অনেক ধরনের জন্তু ছিল, তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও মাঝে মাঝে বেড়াতে আসতো। তাই বাবার হুকুম ছিল, তিনি বাইরে গেলে আমরা যেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকি। ছেলে মানুষে খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময় এক আধ দিন বাইরে বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু দিনের বেলাতেও বনের ভিতর থেকে যেসব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসতো তা শুনে কোনোদিন আমরা কেউ বাবার অবাধ্য হতে ভরসা করিনি। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন এটা আমরা বেশ বুঝতে পারতাম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে প্রসব করতে গিয়েই যে আমাদের মাকে পরলোকে চলে যেতে হয়েছিল সেই চিন্তাই বোধ করি বাবাকে তুলেছিল মায়ার প্রতি বিমুখ। মায়ার সম্বন্ধে তিনি নিজের কর্তব্য পালন করতেন মাত্র, কিন্তু তার প্রাণের স্নেহ পায়নি সে কোনো দিনই। বেচারা মায়া, সে হচ্ছে জন্ম দুঃখিনী, জ্ঞান হবার আগেই মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যুর মধ্যে থাকে ভগবানের হাত। মা যে বেঁচে নেই এজন্য তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধহয় তিনি বুঝেও বোঝেননি এই সত্য কথাটা। মায়া কিন্তু বাবাকে কি ভালোই বাসত, যদিও আমরা তার মুখ থেকেই বুঝতুম তার প্রতি যে বাবার দরদ নেই এটা সে সর্বদাই অনুভব করতে পারত। তার শিশু মন কি ভাবতো জানি না, কিন্তু অধিকাংশ সময় তার মুখ হয়ে থাকতো বিমর্ষ। আর মায়া ছিল পরমা সুন্দরী, তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির মতো রং আর কোমলতা। তার সেই ঢলো মুখের পানে তাকালে অতি পাষণ্ডের মনও বিগলিত না হয়ে পারত না। নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ডালি পৃথিবীর মাটিতে আমি আর দেখিনি। প্রফুল্ল, আজ যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে যে আমি অত্যুক্তি করছি না একটুও। কিন্তু হায়, মায়াকে আর কেউ দেখতে পাবে না। কেন দেখতে পাবে না কেন? সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল এখনই সেই কথাই বলবো। বনবাসে এসে বাবাকেও কোনো দিন সুখী দেখিনি। হাসতে তিনি যেন ভুলেই গিয়েছিলেন। সকালের আহারাদি সেরে বাবা প্রত্যহই বন্দুক নিয়ে বেরিয়ে যেতেন বাইরে, তারপর প্রায় ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্নাবান্নার সময় থাকতো না। সেজন্য দুপুরের পর থেকেই আমরা তিন ভাই বোনে মিলে রাত্রের খাবার তৈরি করার জন্য নিযুক্ত হয়ে থাকতাম। আমরা কিরকম রান্না করতুম জানি না, বাবা কিন্তু আমাদের তৈরি করা খাবার গ্রহণ করতেন পরম পরিতুষ্টের মতো। এভাবেই কিছুকাল কাটল। তারপরেই আরম্ভ হলো যে সব ঘটনার ধারা বললেও তুমি হয়তো তা ধারণা করতে পারবে না। একদিন নেকড়ের আওয়াজে ভয় পেয়ে যায় মায়া। বাবা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে শিকারে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, বাবা ফিরে আসে না। কুবিখ্যাত প্রেত পর্বত দিনের বেলায় লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে। পরে বাবার কাছে শুনেছি ওই বনের মধ্যে হঠাৎ চলে ওঠে দাবানল। বাবা নেকড়েকে ধাওয়া করে অন্য পাশে এগোলে দেখে উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তাও
তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরব মিথ্যে নয়? মূর্তি দুটি ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। বাবা বললেন, কে আপনারা? বিদেশি। তা এখানে কেন? শত্রুদের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যে বনের ভেতর পালিয়ে এসেছিলাম। তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। তা আপনি দেখছি বাঙালি। হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। আসামে কেন? এখানে চাকরি করি। শত্রুর কথা বলছিলেন না? হ্যাঁ। তা কে আপনার শত্রু? জমিদার। জমিদার? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে মেয়েকে নিয়ে আমি পালিয়ে এসেছি তার উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? প্রেত পর্বতে। কিরকম নাম? লোকে বলে রাত্রে এ পাহাড়ে বসে ভৌতিক সভা। আপনি এসব বিশ্বাস করেন? আমি? না মশাই, বিশ্বাস করলে আর এত রাতে এখানে আসতাম না। মশাই, এইটি আমার মেয়ে লীলা। তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালো প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। এ আলোচনার স্থান নয়। আপনার নামটি জানতে পারি কি? হ্যাঁ, শ্রী গিরীন্দ্র শেখর চৌধুরী। আপনার? আমার নাম প্রবোধ কুমার বসু। হ্যাঁ, পরিচয় তো হলো। এখন আমাদের কি করতে বলেন? গিরীন্দ্রবাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের কতকটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারে দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যথী হতে পারি। আসুন, আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিলাম। হঠাৎ দরজায় করাঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলাম বাবার কণ্ঠস্বর। আমরা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। বাবার সঙ্গীদের দেখে আমার দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুট স্বরে কেঁদে উঠে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলেমেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিনও, তাই ওরা একটু বিস্মিত হয়েছে। হবারই কথা। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। ওগো খোকা খুকুরা, ভয় নেই। বনে আমরা পথ হারিয়েছিলাম। তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। আসুন গিরীন্দ্রবাবু, আসুন আসুন আসুন। লীলা দেবী, উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে বাইরে শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। আসুন আসুন। তারপর দাদার দিকে ফিরে বললেন, প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত্রে ভালো করে খাওয়াবার সময় তো হবে না। এখন কি করা যায় বলো তো? চাল আছে, ডাল আছে, আলু আছে, আর আছে তাজা মুরগির ডিম। বলো তো, 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দিতে পারি। সাধু সাধু, খোকা বাবুজি,
তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এ যে মরুভূমিতে বৃষ্টি ধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলাম বিছানার ওপরে উপর হয়ে শুয়ে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অবাক হয়ে বললাম, কিরে মায়া, কাঁদছিস কেন? ভয় করছে, আমার বড্ড ভয় করছে। ভয় করছে কেন রে? ওই ওই মেয়েটাকে দেখে। মেয়েটা? কোন মেয়েটা? ও বাবার সঙ্গে যে এসে, সে কি রে? ও যে পরীর মতন সুন্দরী, অমন সুন্দরী তো আমি কখনো দেখিনি। কিন্তু তুমি ওর চোখ দেখেছো? চোখ? হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। যত সব বাজে কথা, চোখ দেখে আবার ভয় কি রে? জানি না, আমি ওর কাছে যাব না, কখনো যাব না। মায়া আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই আর শয্যা ত্যাগ করতে চাইল না। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করল আমাদেরই সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকত কুটিরেই। দেখলাম ঘরকন্যার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়েই নিযুক্ত থাকত। যা করবার সবই নিজের হাতে করত, আমাদের কাউকেই কিছু করতে দিত না। এমন কাজের মেয়ে খুবই কম দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সর্বদাই চেষ্টা করত কিসে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করবার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকবার চেষ্টা করত, এবং তার ইচ্ছার বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত তাহলে সে কেঁদে ফেলত তখনই। শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করার চেষ্টা ছেড়ে দিতে মায়ার কাছে যেত না। মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেবার জন্য শোনাতো নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো বনের জীবজন্তুদের কথা। গোটা 3 গানের কথা এখনো আমার মনে আছে। প্রথমটা হচ্ছে পেঁচাপেচির কথা, আরেকটিতে আছে বাঘ বাঘিনীর কথা, তৃতীয় গানটি কাকশালিক সংবাদ। এইভাবে চলতে চলতে ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ড চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমি, বাবার, গিরীন্দ্রবাবু আমরা 3 জনে বিছানায় বসে কথা বলছি। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধ বাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? হ্যাঁ, কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকারে। আচ্ছা, তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? আসামে আর তো আমার চাকরি নেই। এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতো হয়ে গিয়েছিলেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ার বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছা করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। তার মানে? আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এখনই বিয়ে হয়ে যাক। হ্যাঁ? অসম্ভব। অসম্ভবকেই সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে? প্রবোধ, তুমি কি বলবে বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাতে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু
কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না, তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয়ে ত্যাগ করেছো, যাপন করছো বন্য জীবন, সুতরাং বন্য রীতি অনুসারে তোমাদের বিয়ে হলে কোনোই ক্ষতি নেই। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নয়। আমি আমার মেয়ের বিয়ে দেব নিজের শর্তে। লীলা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, উঠে দাঁড়াও। লীলার হাত ধরো। আচ্ছা, এইবার প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? বলো। প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে। শপথ যদি করতে হয় ভগবানের নামেই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়। তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। বেশ, তবে তাই হোক। শপথ করো। প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমি আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলাম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয়, তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপরে এসে পড়ে, যেন তাদের মাংস হয় শকুনি, গৃধিনী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো শপথ। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আরো একবার আউড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চোখ দিয়ে ঠিকরে পড়ছে তুপড়ির আগুনের ফিনিক। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধরফর ধরফর করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। লীলা অসন্তুষ্ট স্বরে বলল, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় কাঁদবেনি। হঠাৎ আমাদের ঘরের ভিতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভিতরে বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভিতরে এসে পড়েছে একটা আগুনের আভা। চমকে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে জ্বলছে দাবানল, আর শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নি সাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল? কঠিন হাসি হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গেছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতাম। কেন জানি না, তাকে মা বলতে গেলে যেন বন্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণই থাকুক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না এতটুকুও। কিছুদিন কেটে গেল। তারপরেই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুত তালে।
আমাদের শোবার ঘরে ছিল দুটি বিছানা, একটিতে শুতেন বাবা আর লীলা, আর একটিতে আমরা তিনজন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিল। দাদা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মায়া? লীলা বাইরে বেরিয়ে গেছে। বাইরে মানে? বনের ভেতরে। সে কি, এত রাত্রে? দূর, কি যে বলিস। সত্যি বলছি দাদা, লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠল। একবার ফিরেছে, দেখলো বাবা ঘুমোচ্ছেন কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে গেল। ওই দেখো না, বিছানায় সে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে? আমাদের আর বিস্ময়ের সীমা রইল না। তিনজনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলাম। ঘণ্টা খানেক পরে ঘরের খুব কাছেই শুনলাম একটা গর্জন। আমি বললাম, নেকড়ে। কি সর্বনাশ! লীলাকে দেখতে পেলে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। কখনো না, কখনো না। মিনিট কয়েক কাটলো, তারপর লীলা আবার ঘরের ভিতরে এসে দাঁড়ালো। আমরা ভয় কাঁপতে লাগলাম, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার ওপরে পাহারা দিতে শুরু করলাম, কিন্তু পরদিনেও একই ব্যাপার। তারপর দিন এবং তারপর দিনেও এমন উপরি উপরি আরও কয়েক রাত্রি ধরে দেখলাম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরেই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব গাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বললাম, দাদা, বাবাকে তো এসব কথা জানানো উচিত। হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানতে হবে লীলা বাইরে গিয়ে কি করে। কিন্তু তা কি করে সম্ভব হবে? আজ লীলার পেছনে পেছনে আমিও বাইরে যাব। না না দাদা, তা হয় না। ও দাদা, অমন কথা মুখেও এনো না, তাহলে ভয়ে আমি মরে যাব। আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতরে ঢুকলেন বাইরে যাবার জামা কাপড় পরেই। যথাসময়ে লীলাও বাড়ির বাইরে চলে গেল। দাদা তক্ষুনি নিচে নেমে বাবার বন্দুকটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপরেই শুনলাম একটা বন্দুকের শব্দ এবং তারই মিনিট খানেক পরে দেখলাম লীলা ঘরের ভেতর এসে ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল। উঁকি মেরে দেখলাম একখণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুঁড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভিতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয় ভয় বললাম, বাবা, দাদা কোথায়? দাদা কেন, সে বিছানায় নেই? না। দেখো, কাল রাতে আমি ঘুমের ঘোরে শুনেছিলাম কে যেন দরজা খুলে বাইরে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা কেন দেখতে পাচ্ছি না বলো দেখি? সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুত পদে। অল্প কিছুক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুই হাতে দাদার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপরে বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমিও মায়া মাটির উপরে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে পারবে কেন? বেচারা বুদ্ধির দোষেই নেকড়ের হাতে প্রাণ দিল। বাবা জবাব দিলেন না, তার দেহ মাত্র স্থির। আমি কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার দু হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথাই বলতে পারলাম না। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জড় পদার্থের মতন বসে থাকেন,
বিমর্ষ মুখে কি ভাবেন এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব, ধ্বংস করব, আমি নেকড়ের বংশ ধ্বংস করব, ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতাম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখকে রেখেছিল বোবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার স্বীকার করতে বেরোলেন, কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, লীলা, তুমি হয়তো বললে বিশ্বাস করবে না, কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলের দেহটার সবটুকু খেয়ে ফেলেছে। কবরের ভিতর পড়ে আছে কেবল খান কতক হাড়। তাই নাকি গো? নেকড়ে বংশ জাহান্নামে যাক, জাহান্নামে যাক। বাবা, একটা নেকড়ে রোজ আমাদের দরজার কাছে এসে চিৎকার করে। হ্যাঁ, তাই নাকি? এ কথা আমাকে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও, আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ার মুখের দিকে একটা হিংস্র অসন্তুষ্ট দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হন হন করে চলে গেল। কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান। মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল নিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বললে, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসেছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে গিয়ে বসো, আমি ততক্ষণে বন থেকে জ্বালানি কাঠ নিয়ে আসি। মায়া খেলা ছেড়ে কুটিরের দিকে গেল, লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভিতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে গেলাম, কিন্তু আস্তে আস্তেই আর্তনাদ হলো নীরব। আমরা কুটিরে ঢোকবার আগেই ভিতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো মস্ত বড় একটা নেকড়ে। চোখের পলক ফেলবার আগেই সে বনের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে রয়েছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার চোখে মুখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। তারপরেই আমাদের দিকে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলো মায়া। এমন সময় লীলা ঘরের ভেতরে এসে এই সব দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল, বলল, ওগো, ওগো, কি দেখছি গো? হে এমন সর্বনাশ কে করলে? হে কি? নেকড়ে। হায় রে হতভাগী, একটু আগেই একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। মাগো, আমার যা ভয় হয়েছিল, হে নিশ্চয় তারই কাজ। আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকেও আর কষ্ট দিতে চাই না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলালির মতো। তাকে হারিয়ে আমাদের জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রিবেলা যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্য, আজ আমি সেই বিছানায় একলা। চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ভাবছি মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়, কিন্তু কিরকম সম্পর্ক? হঠাৎ দেখলাম লীলা শয্যা ছেড়ে নামলো, তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে, অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারল না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলাম, দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলাম। জল জলে চাঁদের আলো, চারদিক স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে আছে দাদার ও মায়ার সমাধি। আঁতকে উঠলাম সভয়ে। মায়ার কবরের পাশে বসে কে পাথরের পর পাথর সরাচ্ছে? লীলা। তারপর যখন দেখলাম লীলা কবরের ভেতর থেকে মায়ার মৃতদেহকে 2 হস্তে টেনে বের করছে,
তখন আর আমি স্থির থাকতে পারলাম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিয়ে বললাম, বাবা 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 শিগগির ওঠো, বাবা শিগগির ওঠো, তোমার বন্দুক নাও। কি কি হয়েছে? আবার নেকড়ে এসেছে? বটে বটে, বন্দুকটা কোথায়? আমার বন্দুকটা, বন্দুকটা। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন ঘরের বাইরে। আমিও রইলাম পিছনে পিছনে। দাদার আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে তিনি দাঁড়িয়ে রইলেন। তার দুই চোখ যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরেই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া চেপে দিলেন। তীব্র চিৎকারে রাত্রি স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্যে, দুই বাহু বিস্তার করে মাটির ওপর লুটিয়ে। বাবাও চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো! তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পরে বাবার জ্ঞান হলো। ধীরে ধীরে উঠে বসে কপালের উপরে ডান হাত বুলোতে বুলোতে তিনি বললেন, আমি আমি কোথায়? আমার কি হয়েছে বলো দেখি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ও কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে উঠে তিনি কবরের দিকে চললেন। আমিও করলাম অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, লীলা নেই। আচ্ছা, সেই নেকড়েটা, নেকড়ে, এটাকে আমি চিনতে পেরেছি। এবার আমি সব বুঝতে পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। ভগবান, আমি পড়েছিলাম প্রেত পর্বতের প্রেতদের পাল্লায়। পরদিনে সকাল। এখনো ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভিতরে আলো আঁধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভিতরে বেগে প্রবেশ করল এক উদ্ভ্রান্ত মূর্তি। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সর্পের মতো লটপট, থরথর করে কাঁপছে সর্বশরীর। গিরীন্দ্র কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুই বাহু বাড়িয়ে রেগে বললে, দে দে আমার মেয়ে, দে দে আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে! বাবা তার সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনি জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? হ্যাঁ, তোর মেয়ের যেখানে থাকা উচিত সেইখানে আছে সে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেব নরকে। তুচ্ছ তুচ্ছ নশ্বর জীব, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে। বেরিয়ে যা, বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই কেয়ার করি। তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই। প্রেতাত্মার কাছে শপথ, তার কোনো মূল্যই নেই। মূল্য নেই? বেশ বেশ, বুঝতে পারবি মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যের শকুনি, গৃধিনী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। তারা চুপ! এখনো বলছি শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা, বিদায় হ। তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। ঘরের দেওয়ালে টাঙানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদাখানা টেনে নিয়ে মাথার উপরে তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামলো। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানে সাত করে চলে গেল। ঢাল সামলাতে না পেরে বাবা মাটির ওপরে পড়ে গেলেন সশব্দে।
গিরীন্দ্রের দেহ অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে ধোঁয়া দিয়ে গড়া। শানিত অস্ত্র তার কোনোই ক্ষতি করতে পারে না। সে আবার বিকট স্বরে হা হা করে হেসে বললে, ওরে নশ্বর জীব, কেবল তোদের ওপরেই আমরা প্রভুত্ব করতে পারি, যারা করেছে নরহত্যা, মানুষ খুন করে। তুই পালিয়ে এসেছিলি প্রেত পর্বতের কোলে, কর এইবার শাস্তি ভোগ। তোর 2 সন্তান গেছে, তোর 3য় সন্তানকেও রক্ষা করতে পারবি না। মরবে, সে মরবে, তার মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকোবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতাম অনায়াসে, কিন্তু তা আমি করব না, তা করব না। তুই বেঁচে থাক, সেইটি হবে তোর সবচেয়ে বড় শাস্তি। তোকে হত্যা করাও তোর প্রতি দয়া করা। পর মুহূর্তেই গিরীন্দ্রের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সামনেই। এরপর আর বিশেষ কিছু বলবার নেই। আগেই বলেছি, বাবা গরিব ছিলেন না। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশীধামে। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম হলো না আনন্দজনক। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণই আমার নেই। আমি চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা স্বচক্ষে দেখেছি তাই বললাম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? শুনলে আমার সব কথা। এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো আমার কি করা উচিত। প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগল। পৃথিবীর ওপরে ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপন মনে ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বলল, আমারও জীবন হচ্ছে এই নৌকোর মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমি তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, তুমি বরং এক কাজ করো, একটা বিয়ে করো, সংসারী হও। জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। বিয়ে? বিয়ের নাম শুনেই এমন চমকে উঠলে কেন? আমি করব বিয়ে? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। প্রমোদ, তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না। এখানে কে তোমার ওপর প্রভুত্ব করতে পারবে? হ্যাঁ, তুমি কি তাই মনে করো? নিশ্চয়ই করি। তবে আজ মনের ভিতরে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। না 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 না, ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। অমন পূর্ণিমার ভেতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা। তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার মাথা ঘুরছে, আমার দম বন্ধ হয়ে আসছে। প্রমোদ, এখন বুঝেছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ওঠো ওঠো, হাল ধরো, নৌকা তীরে নিয়ে যাই চলো। কেন? তীরে নৌকা ভিড়িয়ে আমার সঙ্গে তুমি নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনে আমারও মনটা যেন কেমন কেমন করছে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতকটা প্রকৃতস্থ হতে পারবো। জলে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি ভিজবে প্রফুল্ল?
মনের ওপরেও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে তোলে তখন মন সুস্থ থাকতে পারে না। বেশ, যখন এত করে বলছো তোমার আদেশই পালন করব। এই বলে প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসল। দুই হাতের দুই তাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকো নিয়ে চলল তীরের দিকে। প্রমোদ নৌকো থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বলল, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। প্রফুল্ল জবাব দিল না। সে তখন পিছন ফিরে নৌকোর দণ্ডিগাছা একটা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধতে ব্যস্ত ছিল। হঠাৎ একটা গুরু দেহপতনের শব্দ হলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও বাঘের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল একটা প্রকাণ্ড বাঘ প্রমোদের দেহটা মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতো সে দাঁড়িয়ে রইল, নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারল না। তারপর শিশুর মতো কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বলল, প্রমোদ, প্রমোদ, তোমাকে তীরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলাম। জ্ঞান হারিয়ে এসে পড়ে গেল নদীর বালুকা তটের ওপরে। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের প্রেতাত্মার প্রতিশোধ। এবার শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম। না, থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘমেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিল, আমাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছও আছে হাজার হাজার। এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? ঠিক উল্টো, তারা গোঁড়া শাক্ত। সে কি? তবে ছিপের এমন অপমান কেন? আচ্ছা, মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বছর। তাতে মাছও আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তা তোমাদের দেশের পুকুরটা ওই জাতীয় নাকি? আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল। সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পুজো হয়। আর সেজন্যই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি।
কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে যান। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে অপদেবতার ভয়টয় আছে নাকি? তাও ঠিক জানি না, এ বিষয়ে নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলো ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত, পেতনি, দৈত্য, দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে, একালে মানুষ মরবার পর আর বাঁচার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারুর সে ইচ্ছেই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, এই সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই, আর দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি বেশ ভালোবাসি। আর তৃতীয়ত, শহরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভেতরে মনকে খানিক ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। বহুত আচ্ছা, তাহলে আমিও কিন্তু তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তা পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রায় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাইরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। তবে এই বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটা ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। এ সন্তোষ, এই বাড়িতে তো ভূতের কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটার দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব। অসম্ভব! ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালা বন্ধ, কারুর প্রবেশ অধিকার নেই। ও, প্রবেশ অধিকার নেই? বেশ, তাহলে ওর পাশের ঘরে, ওখানে পেলেও আমি দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহগামী গাভীর হাম্বার ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ আমি পাইনি। স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলাম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকুলি, তরুকুঞ্জের পত্রমর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান। সুন্দর। গাড়ি বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি।
সন্তোষ গেছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হনহন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়ে চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বলল, আপনি কে? জমিদারবাবুর অতিথি। পূজারী 2 চোখ বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি? তাও আবার এই বাড়িতে? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা 3 জনই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সেই সময় আর পেলাম না। কারণ দূরের একটা তালবনের মাথার ওপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটা জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যানও গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝে গেছি এই পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে। এখানে এমন ঘাগি মাছের অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্পর্কে আমার একটুও সন্দেহ নেই। রাত 12:30 বেজে 2 মিনিট। তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আরেকবার আকাশের চাঁদ মুখটা দেখে আসি। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ। মেঝের উপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢোকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলো কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। 8 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ, পাগুলো বিশাল ভারী, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে। আমার মনে হচ্ছে খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। চলো চলো চলো, দেখে আসি, চলো। এর পরের সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এই দরজা আমি আজ নিজের হাতে বন্ধ করে তবে ওপরে গেছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলাম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে।
জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোল পার করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুহাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতর। ক্রমে আমার বুকের ওপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে, তারা যেন কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হলো। ভাবলাম লোকটা বোধহয় একেবারে তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই দু হাতের মুঠোয় ধরবার চেষ্টা করছে। আমার হাতে লাঠি ছিল। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে। সে কি প্রচন্ড টান! সে বিষম টান আমি সামলাতে পারলাম না। আরো খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার ওপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপর টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, সন্তোষ ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলাম এবং তারপরেই স্তম্ভিত নেত্রে দেখলাম ঘাটের ওপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ড। সে হচ্ছে কবন্ধ। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের প্রেতাত্মার প্রতিশোধ ও রুদ্রনারায়ণের বাগান বাড়ি। দুটি গল্পেরই গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। দুটি গল্পেই বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন স্বাগতম হালদার, অর্পিতা দাস, রনিত চ্যাটার্জি, রিমি চক্রবর্তী, শান্তনু দত্ত ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।